আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাশফিন নাসরা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধে যাত্রী দুর্ভোগ, কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক চাকরি প্রার্থী। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। লন্ডনের সিক্রেট ডকুমেন্টস বইয়ের আন্তর্জাতিক সংস্করণ উদ্বোধন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসাথে কাজ করতে দক্ষিণ এশীয় দেশগুলোর ঐক্যমত্য, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসার আলোচনা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি নিয়ে সরব আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন, ব্যাটসম্যানদের পারফরম্যান্স লজ্জাজনক মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট থেকে কুমির, অজগর ও বানর সহ 59টি বন্য প্রাণী জব্দের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ায় পরিবহন ধর্মঘট চলছে। যাত্রীবাহী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যা দু একটা যান চলছে তাতে ভাড়া দ্বিগুণ। কবে নাগাদ এই অবস্থার সমাধান হবে তার কোনো নিশ্চয়তা দিতে পারেননি কেউ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জ্বালানি তেলের দাম এক ধাক্কায় লিটার প্রতি 15 টাকা বাড়ানোর প্রতিবাদে সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে বন্ধ যাত্রী ও পণ্যবাহী পরিবহন। দূরপাল্লার বাস চলেনি নগরীর মধ্যেও। সিএনজি চালিত বাসও বন্ধ রাখা হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘ 2-3 ঘন্টা যাবত দাঁড়া রয়েছে, কোনো গাড়ি পাচ্ছে না। সরকার এটা কি করতেছে? এটা তো পাবলিক মারুই না বুদ্ধি করছে। আরো কেন্দ্রীয়ভাবে কোনো ধর্মঘট ডাকা হয়নি। মালিক শ্রমিকরা বলছেন লোকসান হচ্ছে বলে তারা স্বেচ্ছায় গাড়ি বন্ধ রেখেছেন। ঢাকা টু সিলেট আপ ডাউন করে আগে তেল লাগতো 125 আমগো আসতো প্রায় 8,000-এর ভিতরে হয়ে যেত গা। এখন 3,000 টাকা বরং লাগে বেশি। মালিকরা ভর্তুকি দিতে হয়। একসাথে 15 টাকা আমরা কোনো সময় দেখিনি। এই সুযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশার ভাড়া দ্বিগুণ বেড়েছে। বাবা খুবই অসুস্থ, নাহলে আমরা রাস্তা বেরোতাম না। পরিবহন ভাড়া বাড়ানো অথবা জ্বালানি তেলের দাম কমানো, দুটোর যে কোনো একটা না হলে পরিবহন আর চলবে না বলে জানিয়েছেন মালিক শ্রমিকরা। রোববার পরিবহন মালিকদের সাথে আলোচনার সময় দিয়েছে কর্তৃপক্ষ। গভর্নমেন্ট ইন্টারেস্ট হয়েছে এখন আমাদের বসার জন্য। হ্যাঁ, সময় দিয়েছে কাল রবিবার দিন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে জ্বালানি তেলে আর ভর্তুকি দেওয়া হবে না, তাই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের যে ঊর্ধ্বগতি চলমান আছে, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের বিদ্যমান যে মূল্য যেটা ছিল সেটার যে বিশাল পার্থক্য, সেই পার্থক্যের কারণে যে পাচারের যে আশঙ্কাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। একদিকে গণপরিবহন ধর্মঘট, অন্যদিকে শিক্ষার্থীদের ভর্তি এবং চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষা। চরম ভোগান্তিতে পার হয়ে ঢাকা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীরা। মাত্র কয়েক মিনিট দেরির কারণে কোনো কেন্দ্রে চাকরি প্রার্থীরা প্রবেশ করতে না পেরে ক্ষোভ জানিয়েছেন। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7টি কলেজের পূর্ব নির্ধারিত স্নাতক বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা। গণপরিবহন না পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রিকশা, অটোরিকশায় চড়ে ভেঙে ঢাকার পরীক্ষা কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা। আজকে আমি নোয়াখালী থেকে আসছি, আমার বাচ্চা নেই, আমার অনেক সাথী বন্ধুরা আসতেও পারেনি। আমি সিএনজি, রিক্সা, অটো, বাইক যেমনি পারছি আসছি বাচ্চার ভবিষ্যতের জন্য। আমি দেশে থাকি, আমি ইনকাম ট্যাক্স থেকে আসছি, বাস তো চলে না, অনেক কষ্ট করে আসতে হয়েছে। গভর্নমেন্ট জানে না যে আজকে পরীক্ষা, আজকে তো বাস বন্ধ করে দিচ্ছে। এটি ঠিক যে গণপরিবহনের কারণে কিছুটা জনভোগান্তি হয়, তবে আমাদের শিক্ষার্থীরা যেটি করে সেটি হলো কোনো নির্ধারিত টার্গেট
সেটি অর্জনের জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করার শক্তি এবং সাহস আমাদের শিক্ষার্থীরা রাখে। তো সেটিও আজকে বুঝতে পারলাম। 7 কলেজে বাণিজ্য অনুষদে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে কয়েক লাখ শিক্ষার্থী। ঢাকায় আজকে 7টি কলেজের ভর্তি পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে। একই সাথে সরকারি 7টি ব্যাংকে দীর্ঘদিন পর নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেখানে পরীক্ষা দিচ্ছেন অনেকেই, অথচ গণপরিবহন বন্ধ। তাই ভোগান্তি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে হয়েছে এসব পরীক্ষার্থীদেরকে এবং তাদের অভিভাবকদেরকেও। ভর্তি পরীক্ষার পাশাপাশি ঢাকায় আজ চাকুরির 14টি পরীক্ষা। ভিকারুন্নেসা নূন স্কুল কেন্দ্রে ডিপিডিসির পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পেরে ক্ষোভ জানান অনেকেই। 5 মিনিট লেট করে আসছি, বাট আমাকে এখানে ঢুকতে দেয় না। আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা 1000 টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, এত দূর থেকে আসছে, আমাদের ঢুকতে দিবে না কেন? আগে আসার দরকার, আজকে তো অবরোধ, আজকে তো পরীক্ষা হওয়ার কথা না। 30 টাকার ভাড়া 300 টাকা মোটরসাইকেল দিয়ে এসছে, কেন্দ্র পর্যন্ত পৌঁছে আমাদের 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট লেট হয়েছে, ভিতরে ঢুকতে দেয় নাই। সকালে পরীক্ষা ছিল আমার, ওখানে কিন্তু আমরা 10 মিনিট লেটে ঢুকছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ভিকারুন্নেসা নূন স্কুল এতে এর আগে ইতিপূর্বে কিন্তু সমস্যা করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর একযোগে 7টি সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষাও ঢাকায়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন এবং মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এতে পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগ হচ্ছে। মন্ত্রী বলেন, 7 নভেম্বর বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে সবার সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর থেকে বাড়তি চাপ কমানোর চেষ্টা করা হবে। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি সরকারের অমানবিক সিদ্ধান্ত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার 2য় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সরকারের পতন ঘটাতে ঢাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল। কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও কিন্তু এই ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই। তাহলে কি করেছো? এই টাকা চুরি করেছো। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। লন্ডনের সিক্রেট ডকুমেন্টস বইয়ের আন্তর্জাতিক সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বইয়ের মাধ্যমে দেশ বিদেশের সবার কাছে ঠিক ইতিহাস পৌঁছবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। তখন বাংলাদেশের স্বাধীনতা রুখতে বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই ছিল পশ্চিম পাকিস্তান সরকারের সকল তৎপরতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে সেসব গোয়েন্দা রিপোর্ট নিয়ে প্রকাশিত বই সিক্রেট ডকুমেন্টস। দেশের পর এবার লন্ডনে আন্তর্জাতিক মাধ্যমে এই বই প্রকাশিত হলো, যার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে একটা ভালো হলো যে আন্তর্জাতিকভাবে এই বইটা এখন মানুষের কাছে যাবে, কারণ আমার আব্বার যে সারাটা জীবন তিনি তো কারাগারে জেলখানায়। যখন আব্বা জেলে থাকতেন আমার মা কাজ করতেন। তবে আমার মার ব্যাপারে বলবো যে উনি রিয়েল গেরিলা ছিলেন। ওনার কোনো অ্যাক্টিভিটিস কোনো দিন ইন্টেলিজেন্সরা ধরতে পারেনি। মাদার ইউজ টু ওয়ার্ক ভেরি সিক্রেটলি টু অর্গানাইজ দ্য পার্টি অর অর্গানাইজ এভরিথিং, বাট আওয়ার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ইন ওয়ান পয়েন্ট দে ফেইলড. They couldn't report anything against my
mother. But she was very active. বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও তা সম্ভব নয় বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে, নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ও ব্রিটেন শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু ইস্যুতে আগামীতে নেতৃত্বে থাকবে বাংলাদেশ, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের উচ্চারণ প্রশংসিত হয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন তিনি। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় সকাল 10টায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন। জাতিসংঘের জলবায়ু সম্মেলন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান তৈরি করেছেন। 38টি দেশ ইতিমধ্যে এই ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান তাদের দেশে, তাদের আঙ্গিনায় এইগুলো চালু করার কথা তারা অঙ্গীকার করেছে। লন্ডনে বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক রোড শো সফল হয়েছে বলেও জানান তিনি। লন্ডনে যে বিজনেস ফোরামটা খুব সাকসেসফুল, বিদেশি অনেক কি বলে যে ইনভেস্টার্স সেইখানে আগ্রহ দেখিয়েছেন এবং বাংলাদেশ ইজ নো লঙ্গার বাটমলেস বাস্কেট, এটা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, সেটা কিন্তু বিভিন্ন আলোচনায় এসেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোকে গ্রিন টেকনোলজি বা পরিবেশ বান্ধব প্রযুক্তি দেওয়ার যে প্রতিশ্রুতি ধনী দেশগুলোর, সেই অর্থ যাতে পাওয়া যায় সে বিষয়ে জোরালো অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে দ্রুত কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে প্রযুক্তি বিনিময়ের বিষয়টি আলোচনায় এসেছে। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে শমিক আহমেদের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিনে বাংলাদেশি স্টলে বৈঠকে বসেন দক্ষিণ এশিয়ার 8 দেশের পরিবেশ মন্ত্রীরা। সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের আয়োজনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তাদের একটাই কমিটমেন্ট যে এই দক্ষিণ এশিয়া, যেহেতু তারা জলবায়ু পরিবর্তনের জন্য তাদের তেমন কোনো ভূমিকা নাই, অথচ তারা ভিকটিমে পরিণত হয়েছে, এই জায়গাটিতে কিভাবে অ্যাড্রেস করা যায় সেখানে তারা আলোচনা করেছেন। নানা বিষয় নিয়ে কথার ফাঁকে ফাঁকে আমরা কিছু কিছু জিনিস বাংলাদেশের স্টলেও আমরা কিন্তু করছি, যেটা হচ্ছে যে সাউথ এশিয়ান পরিবেশ মন্ত্রীরা বসেছিলেন যাতে আমরা একসাথে একযোগে কাজ করতে পারি, সেটা নিয়ে ঐক্যমত হয়েছে। এবং এর পাশাপাশি ফসিল ফুয়েল, ক্লিন এনার্জির ব্যাপারে কথা হয়েছে অন্য ফোরামে, এবং সেখানে যে কথাটি বলা হয়েছে যে যত দ্রুত আমরা এই ক্লিন এনার্জির ব্যবস্থা করব ততই এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। তো এই ব্যাপারটি নিয়েও কিন্তু বেশ জোরালোভাবে আলোচনা হয়েছে। এনার্জি ট্রানজিশন কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের প্ল্যানারি সেশনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। হলো রিনিউয়েবল এনার্জি আমাদের জন্য কিন্তু এক্সপেন্সিভ, অন্য কান্ট্রির জন্য আবার নট কম খরচ পড়ে। আমাদের ফ্ল্যাট ল্যান্ড, তারপরে জায়গা স্বল্পতা, সেখানে যদি সোলার প্রজেক্ট করতে চাই যে কোনো কান্ট্রি থেকে আমরা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তারপর আমাদের জলবিদ্যুৎ করতে পারছি না। তো এই বিষয়গুলিকে সামনে রেখে কিন্তু আমরা নিয়ে আসছি যে আমাদের চ্যালেঞ্জগুলো এই জায়গাতে, যে আমরা যে সবচেয়ে ভানারেবল কান্ট্রির মধ্যে একটি, এখন ভানারেবল রিজিলেন্ট যদি তৈরি করতে হয় আমাদের বাংলাদেশকে,
তাহলে তো আমাদেরকে টেকনোলজি অ্যাডাপশন করার জন্য আমাদের যে ইনভেস্টমেন্ট দরকার সেটা সহযোগিতা আমাদের দরকার। প্রযুক্তি বিনিময় দ্রুত ও সহজ না হলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে বলে মন্তব্য করেন বিভিন্ন দেশের জ্বালানি মন্ত্রীরা। বিশ্ব জলবায়ু সম্মেলনে জ্বালানি ইস্যুটি সবসময় গুরুত্বপূর্ণ। এবারও এনার্জি ট্রানজিশন কাউন্সিলের সভায় ফসিল ফুয়েল থেকে ক্লিন এনার্জির দিকে যেতে প্রযুক্তি সহায়তা চাইল বাংলাদেশ। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। ইউনিয়ন ভোটকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন মেঘ পাহাড়ের জেলা বান্দরবানের আওয়ামী লীগের তৃণমূল নেতারা। ভোটকে ঘিরে দলের বিবাদ ঘর থেকে রাস্তায়, টাকার বিনিময়ে প্রতীক বিক্রি হওয়ার অভিযোগ করেছেন অনেকে। আর স্থানীয় বিএনপি নেতারা ভোট বর্জনের সিদ্ধান্তকে দলের ভুল বলে মন্তব্য করেছেন। ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে আলী আসগরের ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট। পাহাড়ের ভাঁজে আর খাজে কান পাতলে এখন শুধু একটাই আওয়াজ, ভোট আর ভোট। শান্তি দেবী চাকমা, আপনাদের পাড়া এলাকায় যে ভোট আছে এটা জানেন? জানি। ভোট দিতে যাবেন? যাব। কেন ভোট দিবেন? এই দেশের উন্নয়ন লাই দেব আর কি। দ্বিতীয় দফায় বান্দরবন জেলার 2টি উপজেলার 9টি ইউনিয়নে ভোট 11 নভেম্বর। স্থানীয়রা বলছেন ভোটকে কেন্দ্র করে তুগলকি কাণ্ড চলছে পাহাড়ি জনপদে। আওয়ামী লীগের বিপক্ষে মাঠে নেই রাজনৈতিক প্রতিপক্ষ, নিজেরাই নিজেদের বিপক্ষে গিয়ে ঘরের দ্বন্দ্ব ভোটের মাঠে। লামা সদর ইউপিতে জনসংখ্যা প্রায় 8000। এখানে লড়াই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। প্রতিপক্ষ নৌকা মিন্টু কুমার সেন। আপনি কি? আমি স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ ছিলাম, আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমার সাথে বেঞ্চাপি করছে, তো এখানে যেহেতু টাকা যার মনোনয়ন তার। কত দিল টাকা? টাকা মনে 50 লক্ষের উপরে দিয়েছে। নৌকার টিকিট পাওয়া এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বলছেন যোগ্যতাকে মূল্যায়ন করেছে তার দল। ওই যারা বিদ্রোহী আছে এদেরকে বিএনপি জামাতের লোকেরাই সমর্থন দেওয়াতে এরা একটু মাঠে আছে আর কি, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন নির্বাচন গনিয়ে আস্তে আস্তে এরা কেউ আর কাছে থাকবে না। সবাই উন্নয়নের মার্কার পক্ষে, নৌকার পক্ষে কাজ করবে এবং সবাই নৌকাকে ভোট দেবে। বেশ দূরের আরেক প্রত্যন্ত ইউনিয়ন ফাঁসিয়াখালী। তথ্য বলছে স্বাধীনতার পর থেকে এই ইউপিতে একবারই চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগ থেকে, বাকি সময় বিএনপির। না থেকে এবারও মাঠে বিএনপি। আপনি তো বিএনপির? আমি হ্যাঁ বিএনপির। ওনারা ওনাদের দৃষ্টিতে হয়তো দেখেছে, কিন্তু আমি আমার দৃষ্টিতে দেখেছি যদি ভোটে না আসে, ভোট না করে দল, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি মনে করছি এটা খারাপ হচ্ছে। কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? তবে আওয়ামী লীগ প্রার্থীর দাবি এবার প্রমাণ হবে আওয়ামী লীগের ঘাঁটি ফাঁসিয়াখালী। বিএনপিতে নির্বাচন আসতেছে না, উনি বিএনপির প্রতীকও নাই। জনগণ যারা বিএনপি করে তাদের একটা ভোট দেওয়ার এখন সুযোগ পেয়েছে, কারণ ওদের প্রতীক নেই। নির্বাচন থেকে ওরা বর্জন করছে, ওরা আমাকেই ভোট দেবে। নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এবং কোথাও ছদ্মনামে বিএনপি থাকলেও ভোটের মাঠে কোথাও নেই জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সময় ইসলাম, চ্যানেল আই, বান্দরবান। এবারে চার্টার্ড লাইফ আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন মিশু চৌধুরী। যাচ্ছে তার কাছে। মিশু। তাসফিন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আজকের আয়োজন জুড়েই পুরোটাই ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার 12-এ টানা 5 ম্যাচ হেরে গ্রুপ 1-এর টেবিলে সবার নিচে টাইগার্স। বাংলাদেশের শোচনীয় ব্যর্থতায় বিস্মিত ও সমালোচনা মুখর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন। অস্ট্রেলিয়ার ব্যাটিং লিজেন্ড মার্ক ওয়া বাংলাদেশের ব্যর্থতার জন্য ব্যাটসম্যানদের লজ্জাজনক পারফরম্যান্সকে দায়ী করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনায় পরিবর্তন আনা জরুরি। সাদি মাহমুদের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে যাবার আগে ঘরের মাঠে স্পিন উইকেটে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েছিল টিম বাংলাদেশ। এতেই বিশ্বকাপের মতো আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন বুনেছিল টাইগার সমর্থকরা। কিন্তু একের পর এক প্রতিরোধহীন হার
হতাশা বাড়িয়েছে বহুগুণ। সাম্প্রতিক সময়ে যে দলটি ঘরের মাঠে সফলতা দেখিয়েছে সেই দলটির এমন হতাশাজনক পারফরমেন্স যেন মেনেই নিতে পারছেন না ক্রিকেট বিশ্লেষকরা। তারা বলছেন বিশ্বকাপের মতো আসরে টিম বাংলাদেশের বিকল্প কোনো পরিকল্পনাই চোখে পড়েনি। ঘুরে ফিরে উঠে এসেছে তামিম ইকবালের না থাকা বিষয়টিও। World Cup and hoping for progress, really. That's what they're looking for. I think right from the start, no Tamim Iqbal is a fantastic player. Then Shakib gets injured halfway through the tournament, didn't play the last game. And also the Fizz hasn't bowled particularly well, left out, or I don't know why the last game, really. So পুরো টুর্নামেন্টে টাইগার ব্যাটাররা ছিলেন ধারাবাহিকভাবে ব্যর্থ। পাশাপাশি ক্যাচ মিসের মহড়ায় সুপার 12-এর সবকটি ম্যাচেই হার। সামনের বছরের বিশ্বকাপে চোখ রেখে এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে টাইগারদের উন্নতির বিকল্প নেই। যে উন্নতি শুধু ঘরের মাঠে নয়, হবে বিদেশের মাটিতেও। In T20 World Cups than perhaps the longer limited overs format, the 50 over format. A traditional weakness in terms of looking for boundaries and boundary hitting potential in this tournament, specific issues, injuries to one or two missing. Want to compete at world tournaments? They want to compete at World Cups, or do they only want to win at home in bilateral series? So that's a big thing that they have to, the coaches, the captain, they should all be concerned about how they're losing games in this tournament in particular. চলমান টি20 বিশ্বকাপে টিম টাইগার্সের দুর্বলতার জায়গাটি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, বাংলাদেশকে শুধু ঘরের মাটিতেই বাঘ হয়ে থাকতে চায় নাকি গর্জন করতে চায় বিদেশের মাটিতে বৈশ্বিক আসরগুলোতেও। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। গ্রুপ 1 থেকে সবার আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচ জিতলেও ক্রিকেট মোড়লদের সাথে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে শ্রীলঙ্কাকেও। আসর থেকে তারাও বিদায় নিয়েছে, সুতরাং সেসব হিসেব বাদ। টানা 4 ম্যাচ জিতে টেবিলে লিড দিচ্ছে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 3 ম্যাচ জিতে 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া। অজিদের মতো সমীকরণ নিয়ে 3-এ আছে সাউথ আফ্রিকা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রতিদ্বন্দ্বী 3 দল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। গ্রুপের পরের দুটি হাই ভোল্টেজ ম্যাচ। অজিরা খেলবে ক্যারিবীয়দের বিপক্ষে, আর প্রোটিয়ারা মুখোমুখি হবে ইংলিশদের। ইংল্যান্ড জিতলে সেমি নিশ্চিত, ওদিকে অস্ট্রেলিয়া জিতলে শেষ 4-এ চলে যাবে তারা। ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বর্ণ বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠায় উত্তাল হয়ে উঠেছে ইংলিশ ক্রিকেট। ক্লাবের সাবেক ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত আজিম রফিক ক্লাব কর্তৃপক্ষ তার সময়ে টিপমেন্ট ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষমূলক আচরণের অভিযোগ এনেছেন। ভন অভিযোগ নাকচ করলেও ক্লাবের চেয়ারম্যান রজার হাটন পদত্যাগ করেছেন। হাটনের পদাঙ্ক অনুসরণ করতে পারেন আরও কয়েক কর্মকর্তা। ওদিকে বর্ণ বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ইংলিশ ক্রিকেট বোর্ড ইয়র্কশায়ারের মাঠ হেডিলিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিষিদ্ধ করেছে। সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ক্লাবের স্পন্সর নাইকি। প্রিয় দর্শক, এই ছিল আজকে চ্যাটার্ড লাইভ আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছে মূল সংবাদে তাসফিনের কাছে। মিশু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে প্রাণ হারালেন 27,890 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নতুন করে শনাক্ত হয়েছেন 196 জন। তাতে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,70,681 জনে। 24 ঘন্টায় আক্রান্তের হার 1.12%। শুক্রবার সকাল পর্যন্ত একদিনে সুস্থ হয়েছেন 178 জন। এ নিয়ে 15,34,478 জন কোভিড থেকে সেরে উঠলেন। এরই সাথে সংবাদে নিয়ে নিয়েছে অশোক লেল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর যা থাকছে, ভারতে মোটরসাইকেলে আতশবাজি নিয়ে বাড়ি ফেরার সময় বিস্ফোরণে বাবা ছেলের মৃত্যু, 2 পথচারী আহত। আপনার চুল কিভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তের অবস্থা জানাতে গাবতলী এলাকায় আছেন এনামুল কবির রূপম সরাসরি জাথিদার কাছে।
রূপম, এই মুহূর্তে গাবতলীর অবস্থা কেমন দেখছেন? তাসফিন, গাবতলী এলাকাতে গণপরিবহন চলাচল করছে না বললেই চলে। গণপরিবহন একেবারেই বন্ধ। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি শুধুমাত্র কাভার্ড ভ্যান, অন্য সময় যে পরিমাণ কাভার্ড ভ্যান চলে এখন তার থেকে অনেক বেশি কাভার্ড ভ্যান চলছে, আর দু একটা যাত্রীবাহী বাস চলছে। যদিও আজকে রাত থেকে রংপুরের উদ্দেশ্যে 2-3টি গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সে অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়াও আদায় করা হচ্ছে। তবে ওই বাসগুলো সঠিকভাবে চলবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি। বাসের ভাড়া আদায় করছেন এমন একজনকে কাছে জানতে চেয়েছিলাম যে এই পরিবহন ধর্মঘটের মধ্যে তারা কিভাবে যাতায়াত করবে। তারা বলেছে যে তাদের সাথে কর্তৃপক্ষের কথা হয়েছে, তারা মূল রোড দিয়ে প্রধান সড়ক দিয়ে চলাচল না করে অন্য সড়ক দিয়ে চলাচল করবে, ভিতরের অলিগলি দিয়ে চলাচল করবে। এমনিতে জনগণের দুর্ভোগ বলতে যা বোঝায় সেটি দিনের বেলা যেমন দেখা গিয়েছিল, রাতে অতটা বেশি দুর্ভোগ নেই। এই যে সমস্ত কাভার্ড ভ্যানগুলো চলছে এবং কিছু পিক আপ চলছে, তবে কোনো ট্রাক চলতে দেখা যাচ্ছে না। যারা বিভিন্ন গন্তব্যে যেতে চান দূরপাল্লার বাসে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই কঠিন। তাসফিন। রূপম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী সাগর পাড়ে নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং জাদুঘর, যেখানে বড় পরিসরে নির্মিত হবে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য। স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের দাবিটি দীর্ঘদিনের। বঙ্গোপসাগর পাড়ে দক্ষিণ কাট্টলীতে গড়ে তোলা হচ্ছে এ স্থাপনা। যে অবহেলিত বদ্ধভূমিগুলা, এগুলা সংস্কারের প্রয়োজন আছে। যারা শহীদ হয়েছে তাদের নামগুলো নাম ফলক করা হোক। এই দর্শনীয় স্থানে হওয়ার ফলে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে সকলে অত্যন্ত মুগ্ধ। জেলা প্রশাসক বলেছেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধের পর এটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ যে চেতনা, চট্টগ্রামের যে মুক্তিযুদ্ধের যে অবদান, সেই অবদানকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নির্মিতব্য স্মৃতিসৌধ ও জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলো সংরক্ষণ করা হচ্ছে। চট্টগ্রামেও যাতে আমরা করতে পারি, এই চট্টলা, বীর চট্টলা, যেখান থেকে আপনার এই ঘোষণাটা মানুষ জানতে পেরেছিল ব্যাপকভাবে। স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সহ বিভিন্ন মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নেতারা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের পুদুচেরির আরিয়ান কুপ্পমে আতশবাজি বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। দীপাবলি উপলক্ষে ছেলেকে নিয়ে পাশের একটি এলাকায় বাজি কিনে মোটরসাইকেলে ফেরার পথে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বাবা এবং ছেলে মারা যান। এ সময় রাস্তায় থাকা 2 মোটরসাইকেল আরোহী আহত হন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সাতক্ষীরার মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট থেকে কুমির, অজগর ও বানর সহ 21 ধরনের 59টি বন্যপ্রাণী আটক করেছে বন বিভাগ। বন্যপ্রাণী পোষা সংক্রান্ত কোনো বৈধ কাগজ না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানিয়েছেন।
মুজাফফর গার্ডেনের সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযানে অংশ নেন বন বিভাগ ও পশু সম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। অভিযানে কুমির, অজগর, বাজ পাখি, ভাল্লুক, বানর, সজারু, তিথি পাখি এবং হনুমান সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় বাড়ির পাশে ছোট পরিসরে পারিবারিক সবজি বাগান করে তুলছে স্বল্প আয়ের পরিবারগুলো। পতিত জমি কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ করতে পারছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর দূষণের কবলে শরীয়তপুরের পালং খাল ময়লা আবর্জনায় ভরে শহরের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। খালটি উদ্ধারে আন্দোলন করে আসছে বেশ কয়েকটি সংগঠন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO জানিয়েছে 1 দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের তুলনায় 30% বৃদ্ধির ফলে এই রেকর্ড সর্বোচ্চ দাম বৃদ্ধির ঘটনা ঘটে। বিশেষ করে সংস্থাটির হিসেবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের। গত অক্টোবরে ভোজ্য তেলের দাম 10% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে। দাম বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে সরবরাহ সমস্যা, নিত্য পণ্যের দাম বৃদ্ধি, কারখানা বন্ধ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা। খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে FAO জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে। এরই সাথে সংবাদে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটস বিরতি। আর ফিরে এসে খেলার খবর যা থাকছে। নিউজিল্যান্ডের দিয়ে 164 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামিবিয়া শেষ 4 ওভারে 67 রান যোগ করে বিপদের সংখ্যা এড়ালো ব্ল্যাক ক্যাপসরা। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো, তাহলে এতগুলো। এবারে ইলেকট্রো রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে নামিবিয়াকে 52 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয় গ্রুপ 2 থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল কেইন উইলিয়ামসনের দল। নিজেদের শেষ ম্যাচে কিউইরা আফগানিস্তানকে হারাতে পারলে সরাসরি উঠে যাবে সেমিফাইনালে। আফগানদের কাছে হারলে পড়তে হবে নেট রান রেটের সমীকরণে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি টিম নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল কিউইরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ 4 ওভারে 67 রান তুলে 163 রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে কেইন উইলিয়ামসনের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও পরের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 7 উইকেট হারিয়ে 111 রানে। বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করা জিমি নিশাম হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। টি-20 বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকাল 5:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বাংলাদেশ দলের 7 ক্রিকেটার, চিকিৎসক এবং কর্মকর্তারা। রাত 11টার ফ্লাইটে আসবেন আরও 2 জন ক্রিকেটার। বাকি 4 জন মুশফিক, মাহমুদুল্লাহ, লিটন এবং তাসকিন আহমেদ আসবেন। কদিন পরে দুবাইতে পরিবারের সাথে কিছুদিন সময় কাটাবেন তারা। তবে দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ক্রিকেটার কথা বলতে রাজি হননি। কুর্মিটোলা গলফ কোর্সে ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। 3 দিনের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে দেশি বিদেশি 600 গলফার অংশ নেন। এতে উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে রয়েছেন RC হায়দার, মোহাম্মদ সাদিক কুদ্দুস, মিস সানরা, জাইমা বিনতে আহানা এবং অনেকে। উদ্বোধন আয়োজনে ছিলেন গলফ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধে যাত্রী দুর্ভোগ, কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক চাকরি প্রার্থী। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী, লন্ডনের সিক্রেট ডকুমেন্টস বইয়ের আন্তর্জাতিক সংস্করণ উদ্বোধন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসাথে কাজ করতে দক্ষিণ এশীয় দেশগুলোর ঐক্যমত্য, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসার আলোচনা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি নিয়ে সরব আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন, ব্যাটসম্যানদের পারফরমেন্স লজ্জাজনক মন্তব্য। প্রিয় দর্শকের সাথে শেষ করছে এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।